তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া ছিল, একটা প্যাসেজ, তো প্যাসেজ ছিল, তারপর কবিতা থাকছে, তারপর আমাদের বাড়াগোজি থাকছে। সম্পূর্ণ প্রশ্নের আনসার আপনারা দেখে নিন আপনাদের কতটা প্রশ্নের আনসার কারেক্ট হলো, এবং আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন যে কার কতটা শুদ্ধ হয়েছিল। তো এবার দেখুন প্রথম প্রশ্ন কি বলেছিল, আলোচ্য গদ্যে মোট কয়টি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা আছে। দেখুন আলোচ্য গদ্যে মোট কতটি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা রয়েছে। 1 নম্বর 5টি, 2 নম্বর 7টি, 3 নম্বর 4টি, 4 নম্বরে 3টি। তো এবার মোট কয়টা বাদ্যযন্ত্রের নাম আছে এগুলো আমাদেরকে একটু মানে কী করতে হবে, এখানে একটু খুঁজতে হবে। ঠিক আছে, বাদ্যযন্ত্রের নাম আমরা একটু খুঁজবো। তো আপনারাও একটু আমাদের হেল্প করুন ভাই, এখানে বাদ্যযন্ত্রগুলো খুঁজতে আমাদের একটু সাহায্য করুন। একটু খুঁজতে একটু টাইম তো লাগবেই। এই প্যারাগ্রাফে আমরা তেমন কোনো বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি কি না পাচ্ছি না। এই দেখুন পাচ্ছি, আছে ভাই, আছে বেহালা একটা পেলাম, কি পেলাম, বেহালা পেলাম। ঠিক আছে ভাই, ইলেকট্রনিক গিটার ছিল প্রধান। আচ্ছা প্রথম থেকে এবার দেখি, শৈশবকালে আকবর খান সাহেবকে বাবা সম্বোধন করতেন, তবে সম্বোধন কেন করতাম জানতে পারলাম, সঙ্গে শিকার কথা শিশুকাল পার্কে। তো এই দেখুন আমরা পেয়ে গেছি ঠুংরি, বেহালা, শরৎ, গিটার এবং তবলা। এই 5 প্রকারের বাদ্যযন্ত্রের নাম কিন্তু আমরা এই প্যাসেজে পেয়েছিলাম। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার 1 5টি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি। তো উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি, এটা আমরা একটু দেখি। এই দেখুন পেয়ে গেছি ভাই, মা উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্র কামনা ছবিতে প্লেব্যাক গেয়ে খুব নাম করেছিলেন। তো এখানে উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রটা কোন ছবিতে প্লেব্যাক হয়েছিল, কামনা ছবিতে হয়েছিল। সুতরাং কামনাটা আমরা দেখে নিই, কারেক্ট অ্যান্সার এখানে দেখুন কামনা, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন 3 নম্বর দেখি, নিম্নলিখিতের মধ্যে সঠিক নির্বাচন করুন সন্ধিবিচ্ছেদ। এখানে সন্ধিবিচ্ছেদ কোনটা কারেক্ট হবে একটু কমেন্ট করুন তো, কারেক্ট অ্যান্সার কী হতে পারে। সিদ্ধেশ্বর কারেক্ট অ্যান্সার কী হবে, সন্ধিবিচ্ছেদ, তাড়াতাড়ি ভাই ফার্স্ট কমেন্ট করুন কারেক্ট অ্যান্সার কী হতে পারে, সিদ্ধেশ্বর। তো 100% কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2, সিদ্ধ প্লাস ঈশ্বর ইকুয়াল টু সিদ্ধেশ্বর। ঠিক আছে, সন্ধিবিচ্ছেদের ক্লাস হয়তো আপনারা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। তারপর দেখুন, ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলেই বিখ্যাত ছিল। রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের সর্বনামের উদাহরণ, কোয়েশ্চেন নাম্বার 4-এর 2। এখানে দেখুন আমাদের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, আমাদের নিচে। ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলে বিখ্যাত ছিল। রেখাঙ্কিত শব্দটি অর্থাৎ আমাদের শব্দটা কোন ধরনের সর্বনাম। তো আমাদের ওটা যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বোঝায় তাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম বলে থাকি। তো আমাদের বলতে আমরা কি, আমরা তো একজন ব্যক্তি, সুতরাং ব্যক্তি বোঝাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, এটা হচ্ছে কি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। কারেক্ট আনসার ব্যক্তিবাচক সর্বনাম, অপশন নাম্বার 2। শকির খাঁ সাহেবের পিতার নাম কি। শকির খাঁ সাহেবের পিতার নাম কি, এবার আমরা একটু প্যাসেজে যেতে হবে এটার জন্য। তো আমরা একটু প্যাসেজে যাই ভাই আপনাদেরকে সাথে নিয়ে। শকির খাঁ কোথায় রয়েছে, এই দেখুন পেয়ে গেছি, শকির খাঁ সাহেব। এবার দেখুন কি দিয়েছে ভাই, মোহাম্মদ উজির খান সাহেবের পুত্র শকির খান সাহেব, অর্থাৎ শকির খাঁ সাহেবের বাবার নাম কি, উস্তাদ মোহাম্মদ উজির খান। উস্তাদ মোহাম্মদ উজির খান ইজ দ্য রাইট আনসার। মোহাম্মদ উজির খান সাহেব, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। দেখছেন ক্লিয়ার হয়েছে ভাই। এবার দেখি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পের প্রতিটা নাম আলোচক গদ্যে রয়েছে। দিব্যেন্দু সুন্দর, শুভ সুন্দর, সৌমেন্দ্র সুন্দর। এখানে দেখুন নামগুলো কিন্তু একটু কনফিউশন করবে, কনফিউশন না, আমরা একদম ডাইরেক্ট ক্লিয়ার আমরা একটু প্যাসেজ থেকে আমরা একটু এক্সপ্লেনেশন আনবো, তখন আমরা 100% আমাদের এর কোনো সমস্যা হবে না। তিনটা নাম আমরা এই তিনটা নাম খুব ভালো করে দেখে নিন, এই তিনটা নাম খুব ভালো করে দেখুন। দিব্যেন্দু সুন্দর, বানানগুলো স্পেলিং দেখবেন, দিব্যেন্দু সুন্দর, শুভেন্দু সুন্দর আর সৌমেন্দু সুন্দর। ঠিক আছে, এই তিনটা বানান দেখলেন, দিব্যেন্দু সুন্দর, শুভেন্দু সুন্দর, সৌমেন্দু সুন্দর। অপশনে যাওয়ার পর কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে, অর্থাৎ কি এখানে একটু তারা মানে কী করতে পারে, একটু ভুল দেবে।
কোয়েশ্চেন নাম্বার 6। এবার দেখুন কারেক্ট অ্যান্সার কী হয়। এবার আপনারা দেখালাম আমি আপনাদের, এবার আপনারা বলুন অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি বলুন তো ভাই। প্রথমটা দিব্যেন্দু সুন্দর ছিল, ঠিক আছে, দিব্যেন্দু সুন্দর ছিল। শুভ সুন্দর ছিল না, এটা কেটে দিন। দিব্য সুন্দর ছিল না, দিব্য সুন্দর ছিল না। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 4, দিব্যেন্দু সুন্দর, শুভেন্দু সুন্দর এবং সৌমেন্দু সুন্দর। দেখুন বানানের মধ্যে কিন্তু খেলেমিলি, আপনারা যদি লক্ষ্য না করেন তাহলে কোন সময় কোনটাকে হঠাৎ টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু লস হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। পণ্ডিত রবিশঙ্করজি সেতার জুয়ারি করাতে মাইহার থেকে কোথায় আসতেন? একটু আমরা যাই, পণ্ডিত রবিশঙ্করজি যে সেতার জুয়ারি করতেন, এটা আমরা যাই, মাইহার থেকে কোথায় আসতেন একটু দেখি। মাদ্রাস, দিল্লি, কলকাতা, মুম্বাই। তো কি হতে পারে কোয়েশ্চন নাম্বার, আমরা একটু দেখি। পণ্ডিত রবিশঙ্করজি, আচ্ছা, তো রবিশঙ্কর এটা আমাদের কি, রবিশঙ্কর এটা আমি যে পড়ছি বারবার রবিশঙ্কর রবিশঙ্কর, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই রবিশঙ্করটা যখন আমরা পেয়ে যাব না, বেশি আমাদের রবিশঙ্কর নামক শব্দটা যখনই পেয়ে যাব, তখন মনে করবেন যে উত্তরটা পেয়ে গেছি। তো প্রথমে আমাকে পুরোটা প্যাসেজ পড়তে হবে না, শুধুমাত্র রবিশঙ্করকে খুঁজতে হবে, কোথায় রবিশঙ্কর রয়েছে, কোথায় রবিশঙ্কর রয়েছে। পাচ্ছি না ভাই, কেন পাচ্ছি না বলুন তো। ইয়েস, এবার দেখুন ধরা পড়লো এতক্ষণ সময়ে পণ্ডিত রবিশঙ্কর। পেলে আমি বললাম না যে কিওয়ার্ডগুলো আমাকে দেখতে হবে। পণ্ডিত রবিশঙ্কর যখন মাইহার থেকে কলকাতায় আসতেন, ইয়েস পেয়ে গেছি, তিনি মাইহার থেকে কোথায় আসতেন, তখন কলকাতায় আসতেন, তখন সে তার জোয়ারি করাতে তখন অনেকটা সময় আমার, যাই হোক এটা দেখালাম নেই, আমার কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। রবিশঙ্কর কোথা থেকে কোথায় আসতো, মাইহার থেকে কলকাতা আসতো, বাস হয়ে গেল খেলা। কোথায় ভাই, আর ভাই কত নম্বর প্রশ্ন দেখেছিলাম, এই দেখুন, পণ্ডিত রবিশঙ্করজি জুয়ারি করতে মাইহার থেকে কোথায় আসতেন, কলকাতায় আসতেন। অপশন নাম্বার 3 কলকাতা ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে আমরা আনসারগুলো করছি। আচ্ছা, সঠিক বাক্য নির্বাচন করুন। আমাদের বাড়ির দোতলায় যে বড় বাড়ি হরগড় ছিল, তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেনি। এই লাইনটা আমাকে একবার এখানে পেসেজে দেখতে হবে। কী ছিল ভাই, ভুলে গেলাম। হাইলাইট হাইলাইট হাইলাইট। আমাদের বাড়ির দোতলা তেতলা, আচ্ছা, আমাদের বাড়ির যে দুতলা তেতলা ছিল এগুলো আমাকে এবারে দেখতে হবে। আমাদের বাড়ির যে দুতলা হলঘর ছিল, এই লাইনটা আমাকে একটু খুব ভালো করে দেখে নিতে হবে, কোথায় রয়েছে একটু দেখুন তো ভাই। আপনাদেরকে সাথে নিয়ে দেখছি ভাই, আমি কিন্তু আগে দেখিনি, তাই একটু সময় লাগছে, দুঃখিত। তো এবার দেখুন আপনারাও সাথে খুঁজান আমার সঙ্গে সঙ্গে, কোথায় রইল আমাদের সেই যে দুতলা বাড়ি। এই দেখুন পেয়ে গেলাম, ধরা পড়লো। আমাদের এই লাইনটা কিন্তু খুব ভালো করে পড়বো, একটু জুম আউট করছি, একটু জুম করছি, আপনারা একটু ভালো করে লাইনটা পড়ুন তো, তারপর আনসার গিয়ে আপনাদের করতে হবে। আমাদের বাড়ির দোতলায় যে বড় হলঘর ছিল, তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি। লাইনটা খুব ভালো করে দেখবেন, লক্ষ্য রাখবেন খুব ভালো করে। আমাদের বাড়ির দোতলায় যে বড় হল ঘর ছিল, তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি। ঠিক আছে, হলো। এবার আমরা যাই আমাদের প্যাসেজের খেলায়। এবার আমরা এখানে যাই, এখানে একদম অ্যাকুরেট কোন লাইনটা মিল আছে দেখুন তো। কোয়েশ্চন নম্বর 8, একদম অ্যাকুরেট কোন লাইনটা মিল আছে। আমাদের বাড়ির দোতলায় যে বড় হলঘর ছিল, তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেনি। মোটামুটি ঠিক আছে, দেখা যাক আরেকটা দেখি। আমাদের বাড়ির দোতলায় যে হলঘর ছিল, এখানে বড় শব্দটা কিন্তু বাদ পড়েছে, তার কারণে আনসার হলো না। আমাদের বাড়ির তেতলায়, আর তেতলার কোনো কথাই হচ্ছে না। আমাদের বাড়ির দোতলা হলঘর হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেনি, এটা হচ্ছে না। এটা কারেক্ট আনসার হবে। এখানে দেখুন দোতলায় বানানটা ভুল আছে, তার কারণে হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1। এইভাবে খুব ভালো করে পড়ে জিনিসটাকে বুঝে তারপর কিন্তু আপনাদের আনসার করতে হবে, তাই তো, নাহলে কিন্তু আপনারা ফেসে যাবেন ভাই। ভারতে গ্লাস এজিং চর্চা কে প্রথম শুরু করেছিলেন? ভারতে গ্লাস এজিং, তো প্যাসেজে গিয়ে আমি একবার গ্লাস এজিং দেখবো, কোথায় রয়েছে আমার গ্লাস এজিং। প্যাসেজে গিয়ে এবার আমাকে গ্লাস এজিংটা খুঁজতে হবে, কোথায় রয়েছে আমার এই যে গ্লাস এজিংটা কোথায় রয়েছে, এটা আমাকে একটু প্যাসেজ যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার আমার হয়ে যাচ্ছে। এই দেখুন আমি পেয়ে গেলাম গ্লাস এজিং চর্চা। একই রয়েছে লাইনটা, মায়ের ঠাকুরদা বিহারীলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন চিত্রশিল্পী, তিনি প্রথম ভারতীয় যিনি গ্লাস এজিং চর্চা করেন। অর্থাৎ এখানে কারেক্ট আনসার কে করেছিলেন, বিহারীলাল বন্দ্যোপাধ্যায়। তো
তো অপশনে আমরা গিয়ে দেখব বিহারীলাল বন্দ্যোপাধ্যায় আমাদের কত নম্বরে রয়েছে। তো বিহারীলাল বন্দ্যোপাধ্যায় হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এবার আমরা দেখে নিই বিহারীলাল বন্দ্যোপাধ্যায় আছে কিনা। ইয়েস আছে ভাই, কোয়েশ্চেন নাম্বার 9 4 হবে কারেক্ট আনসার। বিহারীলাল বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, তো আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একটু কারেক্ট আনসারগুলো দিয়ে যাবেন। এরপর দেখুন একটা ছোট কবিতা, ঠিক আছে, একটা ছোটো কবিতা। তো এই কবিতা থেকে আমরা বাকি প্রশ্নগুলো আমরা করব, 10 থেকে 15 নম্বর পর্যন্ত কবিতা থেকে আমরা প্রশ্নগুলো করছি। আলোচ্য কবিতায় আয় শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? আয়, আয় শব্দটা কতবার ব্যবহৃত হচ্ছে আমরা একবার দেখব। এই কবিতাটা আমাদের এখানে থাকলো, আমরা আয় শব্দের নিচে আমরা একটু দাগ দেব। আয় 1 2 3 4 5 6 আর আছে এখানে আমরা দেখি, আর নেই। দেখুন আয় শব্দটা আমাদের 6 বার ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এবার দেখুন আয় শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে ডাইরেক্ট বলে দিবেন। আয় শব্দটা আমাদের 6 বার ব্যবহৃত হয়েছে, 10-এর 4, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার ভাই? তারপর দেখি কবিতার কথক কাকে চুমু খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 11, এখানে কারেক্ট আনসার কি হতে পারে? সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, অর্থাৎ তিনি সন্তানকে একটি চুমু খাওয়ার কথা বলেছিলেন। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি আমাদের কবিতায় কথক তিনি সন্তানকে চুমু খাওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিলেন, অর্থাৎ সন্তান ইজ দ্য রাইট আনসার। দেখুন ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট উত্তর, তাই না? ডাইরেক্ট প্যাসেজ এবং কবিতাতে ডাইরেক্ট উত্তর আছে। দেখুন কখনো ড্যাশ করে ড্যাশ ভাবিনি, ওয়াও, কখনো ড্যাশ করে ড্যাশ ভাবিনি, এটা শূন্যস্থানপূর্ণ। কোথায় রয়েছে? এই দেখুন, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, কারেক্ট আনসার। কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এবার দেখুন এখানে কোথায় রয়েছে, কখনো তোমার করে আমাকে হচ্ছে না, আমার করে তোমাকে নয়, তোমাকে তোমার নয়, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, অর্থাৎ 12 নম্বরের 3 হবে কারেক্ট আনসার। কখনো তোমার করে তোমাকে ভাবিনি, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী দেখছি কিন্তু কেন যাব, এই বাক্যটা কী ধরনের বাক্য? কিন্তু কেন যাব বাক্যটা কী ধরনের বাক্য? নিশ্চয়ার্থক, প্রশ্নবোধক, নিষেধমূলক নাকি আজ্ঞাকারক? এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 13, তাড়াতাড়ি বলুন তবে কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 13 কিন্তু কেন যাব, এখানে দেখুন এখানে কি রয়েছে আমাদের প্রশ্নবোধক রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে প্রশ্নবোধক ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার ভাই? প্রশ্নবোধক রয়েছে তার মানে বাক্যটা প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এই কোয়েশ্চন অপশনে এখানে কয়েকটা পয়েন্ট এখানে লেখা হয়তো গণ্ডগোল ছিল, অপশনটা ঠিকঠাক হয়নি। তবু আমরা দেখে নিই, যেতে পারি এতকাল ধরে কিন্তু কিন্তু কেন যাব, এতকাল মেখেছি দু হাতে। ঠিক আছে, যেতে পারি এতকাল ধরে কিন্তু কেন যাব এতকাল মেখেছি দু হাতে, অর্থাৎ কোনটা সবার প্রথমে রয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে। এই 4টা লাইন থেকে কোনটা লাইন সবচেয়ে প্রথমে আছে? দু হাতে, সবের প্রথমে আমাদের দু হাতে আছে, তাই না? সবের প্রথমে আমাদের দু হাতে আছে, এতকাল মেখেছি দু হাতে। তো প্রথমে ডি থেকে শুরু হবে, সবার প্রথমে আসবে আমাদের কি ডি, প্রথম অপশনে ডি আসবে। আর তার আমি আপনার বুঝিয়ে দিই জিনিসটা, প্রথমে যেটা থাকবে, প্রথমে যে শব্দটা থাকবে, যে বাক্যটা থাকবে, এটা সবের প্রথমে আসবে। তারপর ধরে নিন যেতে পারি আসলো, তারপর এ হবে। তারপর ধরে নিন কবিতার মধ্যে কিন্তু কেন যাব আছে, তার মানে সি হবে। তারপর যদি থাকে এতকাল ধরে, তারপর সেটা বি হবে। এখানে অপশনে এবিসিডি এইভাবে দেওয়া ছিল, এবিসিডি এইগুলো আমাদের একটু স্কিপ হয়ে গেছে পিডিএফটি বা তৈরি করতে। তো এখানে অপশনটা এইভাবে থাকবে এবিসিডি, তারপর ডিএসিবি একটা দিলাম, তারপর বিসিডি এইভাবে থাকবে, বা আরেকটা থাকতে পারে এডিবিএ, এডিবিসি এদের থাকতে পারে বিভিন্নটা। তো যেটা হবে এটা কারেক্ট আনসার আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো এই কবিতাটি কোন ছন্দে লেখা? তো ছন্দ এবং অলঙ্কারের ক্লাস আমরা অলরেডি অনেক কন্ডাক্ট করেছি আপনাদের জন্য, অনেক ছন্দ এবং অলঙ্কার নিয়ে অনেক ক্লাস দিয়েছি আপনাদের, প্রিভিয়াস ক্লাস আপনারা দেখেছেন। তো 15 নম্বরের প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে মিশ্র কলাবৃত ছন্দ। এবার দেখুন প্যারাগোজির 15টা প্রশ্ন, খুব তাড়াতাড়ি আমরা এই যে প্যাসেজ এবং কবিতা থেকে আমরা 15 প্রশ্নটা দেখলাম। এবার আমরা প্যারাগোজি থেকে বাকি 15 প্রশ্ন দেখবো, আজকের মক টেস্ট 2 এর প্রশ্নগুলো। বলার সময় যথাযথ উচ্চারণের সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো। কথা বলার সময় যথাযথ উচ্চারণ করে সঠিক ক্রমে যদি আমরা সঠিক শব্দের ব্যবহার করতে পারি, একটা কথা বলার সময় বা কথা বলার সময় যথাযথ উচ্চারণে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো শারীরিক ভাষা, বলার পদ্ধতি,
ভাষা ক্রিয়া নাকি ভাষার ব্যবহার? তো কোয়েশ্চন নাম্বার 16 কারেক্ট আনসার কোনটি হবে একটু দেখুন তো। এটা আমরা যখন কথা বলি, কথা বলার সময় যখন আমরা কথা বলি, কথা বলার যথাযথ উচ্চারণে কোন জিনিসটা সঠিক ক্রমে শব্দের ব্যবহার করতে হয়, এটা হচ্ছে কি বলার পদ্ধতি। আমরা বলার পদ্ধতি যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমরা কি করে, যেমন শারীরিক ভাষা মানে কি একটা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলি, ঠিক আছে, কিন্তু যদি ভাষা কিভাবে কথা বলতে হয়, ভাষা বলার যেটা পদ্ধতি, এটাই যদি না জানি তাহলে আমি কথা বলবো কী করে, উচ্চারণ করবো কী করে? প্রথমে হাউ টু স্পিক এটা আমাদের জানতে লাগবে, তাই না? সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? শিশুদের তুমি কি করছো, লেখা শেখাচ্ছ। তো শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে আমার করণীয়টা কি? যখন আমি তাকে লেখা শেখাবো, একটা শিশুকে যখন আমি লেখা শেখাই, তখন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্বটা কি থাকে? তার ভাষায় বর্ণমালা লিখতে দিব। শুধুমাত্র বর্ণমালা লিখলেই কি তার লিখন দক্ষতা বৃদ্ধি হবে? মোটেই না। অনুচ্ছেদ মুখস্থ করো, মুখস্থ কণ্ঠস্থ গলস্থ সবগুলা কেটে দিন, এটা কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে না। ব্ল্যাকবোর্ড থেকে অক্ষরগুলো খাতায় লেখার সুযোগ দিন, মানে সে কী করবে, ব্ল্যাকবোর্ড থেকে দেখে 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 লিখবে, তার মানে সে কী করছে, কপি পেস্ট করছে, এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো তিনটা অপশন যদি এলিমিনেট করতে পারি তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ কি শিশুর মধ্যে কি জানে, কতটুকু জানে, তার নিজস্ব চিন্তাভাবনা যতটুকু লিখতে পারে তাকে ততটুকু লেখার আমরা সুযোগ সুবিধা দেওয়া উচিত। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য এবং কবিতার রস আস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। ফার্স্ট বাই ফার্স্ট তাড়াতাড়ি কমেন্ট করবে, তাড়াতাড়ি কমেন্ট করুন, ফার্স্ট কমেন্ট করবেন। ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে, দেখুন ব্যাকরণ শিক্ষা তার ভালো হয় তাহলে সে ভাষা ব্যবহার ভালো করে করতে পারবে, ঠিক আছে। তো ভাষা ব্যবহার করতে পারবে মানে কি, গান 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 কি ভাষা দিয়েও তো গান হবে, তাই না? গদ্য কবিতা ভাষা দিয়ে হবে, আবৃত্তি ভাষা দিয়ে হবে। সুতরাং কারেক্ট আনসার কি, ভাষা যদি ভালো করে ব্যবহার করতে পারে তাহলে বাকি সবগুলোও সে আলটিমেটলি পারবে। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এটা একদম ভেরি ইজি প্রশ্ন, আপনারা অনেক ক্লাসে দেখেছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার একটু বলুন তো, শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে কি বলা হয়? পঠন অক্ষমতা মানে যে পড়তে পারছে না, পড়ার সমস্যা, রিডিং ডিসঅর্ডার। ইয়েস ভাই, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, বড়িয়া আপনাদেরকে। যদি পঠনের সমস্যা হয় অর্থাৎ রিডিং সমস্যা হয় তাহলে মনে রাখবেন এটা হবে ডিসলেক্সিয়া, ঠিক আছে, ডিসলেক্সিয়া। ভাষাগত সমস্যা হলে ডিসপ্রাক্সিয়া, লেখার সমস্যা হলে ডিসগ্রাফিয়া, আর ম্যাথসের কোনো সমস্যা হলে মনে রাখবেন ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখি আমরা কোয়েশ্চন নাম্বার 20। শিক্ষার্থীর সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায়? সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ, সরব এবং নীরব পাঠ। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না এটা আমরা কিভাবে বুঝবো? একটা ছাত্র যখন জুড়ে জুড়ে পড়বে, ঠিক আছে, লাউডলি যখন পড়বে, জুড়ে জুড়ে পড়বে, তখন সে উচ্চারণ সে ঠিক করছে না ভুল করছে সেটা আমরা বুঝতে পারি, তাই না? যদি সে আস্তে আস্তে মনে মনে পড়ে তাহলে আমরা উচ্চারণ ঠিক করতে পারি না, নীরব পাঠ ইজ ক্যান্সেল। সমবেত পাঠ মানে সবাই একসঙ্গে পড়বে।
সবাই একসঙ্গে যদি হলস্থুল মানে মাছিয়ে যদি পড়ে, তাহলে কে ভুল পড়ছে কে শুদ্ধ পড়ছে একসঙ্গে পড়ার কারণে সেই জিনিসটা ততটুকু ধরা যাবে না। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে সৌরভ পাঠ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ কি? কেবল মাতৃভাষা শেখা, মাতৃভাষার মাধ্যমে শেখা, প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরও ভাষা যুক্ত করা। আর অপশন নাম্বার 4 আমাদের ছিল কি ছিল, মাতৃভাষা ছাড়া বাকি ভাষাগুলো শেখা। মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখা। বলুন তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ কি কেবল মাতৃভাষা শেখা, না মাতৃভাষার মাধ্যমে শেখা, নাকি প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরও ভাষা যুক্ত করা, নাকি মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শেখা? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, প্রথমে মাতৃভাষা শেখা তারপর আরও ভাষা যুক্ত করা। এটা হচ্ছে মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ। মানে মাতৃভাষা কেন্দ্রিক মানে প্রথমে মাতৃভাষা কেন্দ্রে থাকবে, তারপর আমরা বহু ভাষাবাদ শিখবো। প্রথমে মাতৃভাষা শিখবো, তারপরে আমরা মাতৃভাষা ছাড়া যে ভাষাগুলো রয়েছে ওই ভাষাগুলো আমরা শিখবো। ঠিক আছে? নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার জন্য আদর্শ নয়? নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটা শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে আদর্শ নয়? ভাষা শিক্ষার ক্ষেত্রে আদর্শ নয় কোনটা? কোয়েশ্চন নাম্বার 22। গান এবং ছড়া রাইমসের মাধ্যমে, শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, বাচিক ব্যবহারের মাধ্যমে। গান এবং ছড়ার মাধ্যমে আমরা ভাষা শেখাতে পারি। ভাষা শেখা কোনো ভাষা যখন শেখাবো তখন যদি গান করি বা ছড়া করি বা রাইমস যদি পড়ি তাহলে সেটা মজা লাগবে, তারা শিখতে পারবে। শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে তাকে আমরা ভাষা শেখাতে পারি। মানে ভাষা মানে কি, একটা ভাষার একটা আইডেন্টিফাই তাকে আমি করতে পারি। কিন্তু বর্ণমালা বা অক্ষর কিন্তু ভাষা শেখাতে আমাদের আদর্শ করে না। এটা একদম বেসিক লেভেলে থাকে, একদম ছোট্ট, একদম জাস্ট ফর যখন তারা অক্ষর বর্ণ চেনে তখন এক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে বাচিক ব্যবহার মানে কি, কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু ভাষা শিখি। আমরা যে কোনো ভাষা কথাবার্তার মাধ্যমে তো শিখতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির অর্থাৎ ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? নিচের কোনটির দ্বারা ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়? এটা হচ্ছে মুদ্রা কথা। ফাইন মোটর স্কিল মানে সূক্ষ্ম চালিকা শক্তি। আরোহণ, লম্ফন, লিখন নাকি পঠন? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে ফাইন মোটর স্কিল মানে কি জানেন? ফাইন মোটর স্কিল মানে হচ্ছে ওই যে হাতের আঙ্গুল, ধরে নিন হাতের আঙ্গুল, শিক্ষার্থীরা হাতের আঙ্গুলগুলা তাদের নেয়, কি বলবো, হাতের আঙ্গুলগুলা তার হাতের আঙ্গুল মানে কলম কি করে ধরতে হয় এই জিনিসটা সে জানে না। তখন দেখবেন সে কী করে, এই যে একটা কলম সে যখন হাতে নেবে, এই ধরনের কী একটা আঁকিবুকি করবে, কী আঁকিবুকি করছে সে নিজেই জানে না, কিন্তু তার কাছে সেটা মিনিংফুল, আপনার কাছে সেটা মিনিংলেস। এই যে সে কলম দিয়ে যে আঁকাবুকি করবে যার ফলে তার কী হয়, ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়। সুতরাং লিখন হবে রাইট আনসার। লিখন বলতে আপনি এবার বলতে পারেন যে স্যার ছোটো শিশু তো সুন্দর করে লিখতে পারবে না। আরে সুন্দর করে লেখা নয়, যেটাকে বলে স্ক্রিবলিং, এটা নাম শুনেছো তো স্ক্রিবলিং। স্ক্রিবলিং হচ্ছে শিশুর প্রথম লিখন। স্ক্রিবলিংয়ের মাধ্যমে শিশু লিখন শিখে। তো হোয়াট ইজ স্ক্রিবলিং? স্ক্রিবলিং বলতে আঁকিবুকি, এক কথা শেষ। এই যে আঁকিবুকি, কী আঁকিবুকি করবে সে নিজে জানে না, এদিকে আঁকবে এদিকে আঁকবে এদিকে আঁকবে, কী আঁকবে সে নিজে জানে না। ঠিক আছে? সুতরাং এর মাধ্যমে তার কী ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হলো, পার্সোনালিটি ডেভেলপমেন্টের সহায়ক কোনটি? কোয়েশ্চন নাম্বার 24। আলটিমেটলি মাতৃভাষা, কারণ মাতৃভাষার মাধ্যমে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, আমরা বারবার দেখেছি। শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে, শিক্ষার্থীরা যে পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে সে কী পাঠ? ধারণা পাঠ, চর্বণা পাঠ, সাধনা পাঠ না সবগুলি? কবিতার রস আস্বাদন হয় কোন পাঠে? কোয়েশ্চন নাম্বার 25। বলুন না, প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে করুন। কী হলো ভাই, আমি বলতে হবে নাকি যে কমেন্ট করুন? কী ব্যাপার?
আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন না কারেক্ট অ্যান্সার কী হতে পারে। তো দেখুন, কবিতার রস আস্বাদন, তো রস আস্বাদন মানে স্বাদ পাওয়া, কবিতার স্বাদ পাওয়া। তো স্বাদ তো রয়েছে ভাই এখানে, আর কোথায় দেখছেন আপনারা, কোথায় দেখছেন আমি বুঝলাম না। এটা যে সাধনা পাঠ, সাধনা পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করা হয়। ঠিক আছে। ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির উদাহরণ কোনটি? ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির উদাহরণ কোনটি? বাইরে যেও না, আমি চাই না যে সে আসুক, শহরটা দেখে মন ভরে গেল, আমার মা নেই। এখানে কোনটার মাধ্যমে ভাব প্রকাশ করা হচ্ছে? এটা কারেক্ট অ্যান্সার হবে শহরটা দেখে মন ভরে গেল, অর্থাৎ আপনার যেটা মনের ভাব সেটা আপনি প্রকাশ করলেন একদম ডাইরেক্ট ক্লিয়ারলি, মন ভরে গেল। এখানে আমার মা নেই সেটা খুব দুঃখজনক ব্যাপার, সেটা মনের ভাব নয়, সেটা হচ্ছে দুঃখ বেদনার। বাইরে যেও না এটা আদেশ। ঠিক আছে। তো মনের ভাব ডাইরেক্ট প্রকাশ করছে কোন জায়গাতে? শহরটা দেখে মন ভরে গেল। আরে বাবা, মন ভরে গেল মানে মনের ভাব প্রকাশ হলো, দ্যাট ইজ কল ভাব প্রকাশমূলক কথা। ঠিক আছে ভাই, ক্লিয়ার? শিশুর ভাষা অর্জনে কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একটা শিশুর ভাষা অর্জনে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয় নাকি সংবাদ মাধ্যম? এখানে কারেক্ট আনসার কি হতে পারে? শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? শিক্ষক হবে, পরিবার হবে, বিদ্যালয় হবে নাকি সংবাদ মাধ্যম হবে? কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 27। ভাষা অর্জনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইকুইজিশনের ক্ষেত্রে পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শিশুরা যখন ছোট্ট থাকে, যখন একদম জন্মের পর থেকে কিন্তু তাদের একুইজিশন শুরু হয়, তখন যদি তারা পরিবারে মা বাবা যদি তাদের মা বাবার যদি খারাপ ব্যবহার, খারাপ কথাবার্তা, খারাপ আচরণ দেখে, তখন শিশুটা ওই খারাপ জিনিসটাই শিখবে। আর যদি সে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা শিখে, তাহলে শিশুটা ওই ভালো জিনিসটাই শিখবে। সুতরাং ভাষা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ফ্যামিলি বা তার পরিবার। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহার যখন আমরা মূল্যায়ন করি, সেই মূল্যায়নের ক্ষেত্রে তার কোনটা সর্বাপেক্ষা আমরা প্রয়োজনীয় মনে করি? কোন টুলটা? এটা হচ্ছে কি আমাদের টুলস অফ অ্যাসেসমেন্ট। এই যেগুলো দেওয়া হচ্ছে, যেমন চেকলিস্ট, রেটিং স্কেল, পোর্টফোলিও বা পারস্পরিক ভাব বিনিময়, এগুলো হচ্ছে এক একটি কি আমাদের কি বলতে পারি, এগুলো হচ্ছে টুলস অফ অ্যাসেসমেন্ট। এখানে কোন টুল আমরা ব্যবহার করতে থাকি? কোয়েশ্চন নাম্বার 28। এটা হবে একটা শিশুর ভাষা ব্যবহার মূল্যায়ন করতে গেলে আমাদের পোর্টফোলিও কি খুব গুরুত্বপূর্ণ। তো পোর্টফোলিও কি, রেটিং স্কিল কি, চেকলিস্ট কি, অ্যানেকডোটাল রেকর্ড কি, তারপর আরেকটা রেকর্ড ছিল পোর্টফোলিও রেকর্ড, অ্যানেকডোটাল রেকর্ড, রেটিং স্কিল। এই ধরনের ক্লাস আমি একটা ক্লাসে এই সব কয়টা আমি বুঝিয়ে দিয়েছি। এই কয়টা আপনারা অবশ্যই দেখে নেবেন, ক্লাসটা অবশ্যই দেখলে বুঝে নিতে পারবেন। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স। এই উক্তিটা কার? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স, এই উক্তিটা কার? ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময় করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। এই কথাটা কে বলেছিলেন? লেনিন, মার্কস, স্টালিন নাকি চমস্কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার এ, লেনিন। যারা দিচ্ছেন অসংখ্য কারেক্ট আনসার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রাথমিক ভাষায় বিকাশ বলতে সাধারণভাবে যা বোঝায়। প্রাথমিক ভাষার বিকাশ বলতে আমরা কি বুঝি? প্রাথমিক ভাষার বিকাশ মানে শেখা নাকি অর্জন করা নাকি বিকাশ নাকি অবগতি? প্রাথমিক ভাষার বিকাশ হয় কিসের মাধ্যমে? আমি আগে বলেছিলাম না, শিশুরা জন্মের পর থেকে তারা কি করতে পারে? অর্জন করা শুরু করে দেয় তার পরিবার থেকে। সুতরাং প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে কিসে কাকে বোঝানো হয়? অর্জন করাকে বোঝায়। অর্থাৎ অর্জনের মাধ্যমে সে কী করতে পারে? তার বিকাশটা ঘটে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অর্জন করা। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস।